সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। আমি চলে যাব তা নিয়ে দুঃখ নেই, কিন্তু দুঃখ হলো আমার অবর্তমানে আমার চলে যাবার পর আমাকে মনে করিয়ে দেবে এমন কোনো অর্জন আমার নেই। সব প্রেমেই মিলনে মধুর মতো বিষ আস্বাদনের প্রয়োজন থাকে না। কিছু প্রেমে বিরহে বিষের মতো অমৃত লাভেরও দরকার থাকে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন সাহিত্য আড্ডায়। প্রতি পর্বেই শিল্প সাহিত্যের বিভিন্ন গুণী মানুষদেরকে নিয়ে আমরা আমাদের এই আড্ডাটা সাজিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রাজশাহীর অত্যন্ত গুণী একজন মানুষ, মেহেদী দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সাধারণত আপনি উপস্থাপনা করেন আপনার ব্যক্তি জীবনে, একজন দুর্দান্ত উপস্থাপক। সেই জায়গা থেকে আপনার প্রোগ্রাম উপস্থাপনা করতে এসে আমি কিছুটা নার্ভাস ফিল করছি। না, একদমই সেরকম কিছু না। আমি উপস্থাপনা করছি, কিন্তু আমিও রোজ শিখি। প্রতিদিনই কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখছি। কাজেই নার্ভাসনেস কাজ করার একদমই কিছু নাই। আমরা বরং একটু প্রাণ খোলা আড্ডা দেই। অবশ্যই। এই যে আপনি সুন্দর করে কথা বলেন, উপস্থাপনা করেন, মানুষ আপনার কথায় মুগ্ধ হয়, তো এইটার জন্য মানুষ জীবনে যাই করি না কেন সেটার জন্য আসলে শৈশবটা খুব বেশি মাত্রায় আমাদের কাজ করে। আপনার শৈশবে কি এমন কোনো পরিবেশ, এমন কোনো আবহ ছিল যেটা আপনাকে সাহায্য করেছে বড়বেলায় এসে এত সুন্দরভাবে কথা বলার ক্ষেত্রে? হ্যাঁ, এরকম একটা বিষয় কি যে আমি তখন অনেক ছোট, এক্স্যাক্ট সালটা আমার মনে পড়ে না, তবে আমি শিশু ছিলাম। ওটা আমার শৈশব ছিল। তো আমাদের বাড়িরই পাশে, বলি আমি জন্মেছি খুবই সুন্দর একটা গ্রামে, রাজশাহীর পুঠিয়া উপজেলার মধ্যে আমাদের গ্রামটা। পুঠিয়া কিন্তু একটা রাজবাড়ি আছে। এটা 1550 সালে পীতাম্বর প্রতিষ্ঠা করেছিলেন। যদিও মূল রাজবাড়ির যে ভবনটা, এইটা 1895-এ নির্মাণ হয়। তো তারই পাশে আমাদের গ্রাম, খুবই সুন্দর একটা গ্রাম। তো আমাদের গ্রামে প্রত্যেকটা গ্রামই আসলে সুন্দর, নিঃসন্দেহে। তারপর আমার গ্রামটা আমার কাছে অনেক বেশি সুন্দর এরকম মনে হয়। তো আমাদের গ্রামে একটা উচ্চ বিদ্যালয় আছে, এখনো সেটা খুব ভালোভাবেই চলছে। ওইখানে অনেক আগে একটা প্রোগ্রাম হচ্ছিল, সম্ভবত সেটা কোনো সাংস্কৃতিক প্রোগ্রামই হবে। তো ওইখানে ওই যে মাইক্রোফোনে কথা বলছেন অনেকেই, অনেক হই হুল্লোড় হচ্ছে, শব্দ হচ্ছে, কেউ শুনছেন না ভালো করে। কিন্তু এরই মধ্যে একটা ঘোষণা আসলো, তখন মাগরিব হবে। তো ঘোষণাটা মাগরিব আজানের এবং নামাজের বিরতির ঘোষণা। তো মাইক্রোফোনটা কেউ একজন হাতে নিয়ে উনি বললেন যে, অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র মাগরিব আজানের বিরতি, আজান এবং নামাজ পর আমরা আবার মূল অনুষ্ঠানে ফিরে আসব। তখন ওই শিশু বয়সে আমার মনে হলো যে আরে, এ তো রেডিওর মতো করে বলছে। এই যে একটা ডিফারেন্ট করতে পারার যে একটা ব্যাপার, আমার মনে খুবই দাগ কাটলো যে এইরকম করে যদি কথা বলা যায় তাহলে তো বেশ ভালো হয়। অনেক পরে আমি জানলাম যে ঘোষণাটি যিনি দিয়েছিলেন উনি আমারই প্রতিবেশী, উনি আমাদের অগ্রজ খন্দকার শামসুজ্জোহা। উনি বেতারে কাজ করতেন ওই সময়। তখন থেকেই একটা এই বাচিক শিল্প নিয়ে কিছু একটা করার বা চেষ্টা করার এইরকম একটা স্পৃহা আমার ভেতরে ছিল। তারই কিছু পরে, হয়তো শৈশব পেরিয়ে একেবারে কিশোর বেলায় বলতে পারেন, শুরুর দিকেই আমাদের ওই গ্রামেই একটা কলেজ আছে আর কি। ওইখানে একটা এরকম প্রোগ্রাম, অনেকেই কথা বললেন, কিন্তু তার মধ্যে একটা মানুষ এসে কথা বলতে শুরু করলেন। আমি মুগ্ধ হয়ে গেলাম যে এটাও তো সেই আলাদা একটা কণ্ঠস্বর। উনি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রেসিডিয়াম মেম্বার কাজী সাইদ হোসেন দুলাল। তাদের সঙ্গে পরবর্তীতে আমার পরিচয় হয়েছিল। তারা আমাকে তারাই তাদের দেখেই আমি আসলে এরকম কিছু একটা করা যায় কিনা, এরকম একটা চেষ্টা থেকেই বলতে পারেন এত দূর আসা। আর মজার ব্যাপার এগুলোতে একটা ভাটা পড়েছিল, এগুলো নিয়ে খুব একটা আর কাজ হতো না, চর্চাটাও থেমে গিয়েছিল। পরে যখন মুসা আকন্দ, আমি তাকে বলি
যে এক শোনাতেই আলাদা করে মনে রাখার মতো অনন্য কণ্ঠস্বরের অধিকারী, ঠিক তাই না? তো তার সাথে আমার বলছিলাম যে মানুষকে না দেখেও না জেনেও যে এখানে কে এসেছে আমি জানি না, এই মানুষটাকে আমি দেখিনি, কিন্তু শুধুমাত্র কণ্ঠস্বর শুনে বলে দিতে পারা যায় যে এখানে মুসা আকন্দ কণ্ঠস্বর। এক্স্যাক্টলি তাই। এরকমটা আসলে খুব কম দেখা যায়। অনেকেই আমরা বাচিক শিল্পে কাজ করি বা হয়তো ভবিষ্যতেও করব, কিন্তু এই যে না দেখেই জাস্ট কণ্ঠ শুনেই বলে দেয়া, এটা কিন্তু একটা অন্যরকম পাওয়া যেটা মুসা আকন্দ পেয়েছেন। তো তার সাথে পরিচয়ের পরে তার উৎসাহে যে না এটা করতে হয় ভাই, ভালো করে থেমে যাওয়া যাবে না, বা আপনার ভেতরে যে প্রতিভা আছে সেটাকে অবশ্যই কাজে লাগাতে হবে, বারবার আমাকে এই কথাটি তিনি বলেন। তো এই তো আবার শুরু করা হলো আর কি। তাহলে আমরা বলতে পারি অনুপ্রেরণার আরেক নাম মুসা আকন্দ। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। ওকে, মুসা আকন্দ এখানে উপস্থিত থাকলে তিনি আসলে জানতে পারতেন যে আমরা তাকে নিয়ে গল্প, এই যে মানুষের একটা ব্যাপার যে তার সৃষ্টির কারণে, কর্মের কারণে তাকে নিয়ে মানে আলোচনা হয়, আলোচনায় থাকা। আমি একটা কথা আমার কবিতায় বলি, যেহেতু আমি আসলে কবিতার মানুষ, কবিতায় গল্প বলার চেষ্টা করি। তো আমি চলে যাব তা নিয়ে দুঃখ নেই, পৃথিবীতে আমরা কেউই থাকবো না, যত ক্ষমতাসীন, সম্পদশালী কিংবা শক্তিধর মানুষই ছিল না কেন পৃথিবীতে, কেউ কিন্তু সাস্টেন করে নাই। তার মানে আমরাও চলে যাব, ভালো হই বা মন্দ। তো আমি চলে যাব তা নিয়ে দুঃখ নেই, কিন্তু দুঃখ হলো আমার অবর্তমানে আমার চলে যাবার পর আমাকে মনে করিয়ে দেবে এমন কোনো অর্জন আমার নেই। তো এটা নিয়ে মাঝে মাঝে দুঃখ হয়, কিন্তু একজন মুসা আকন্দ কিন্তু সেটা পেরেছেন। তার অবর্তমানে তাকে নিয়ে চর্চা হয়, আলোচনা হয়, কথা হয়, যেমনটা আমরা করছি। হ্যাঁ, এবং কেন আপনিও করছেন, ওই যে মনে পড়ে মনও পড়ে, আচ্ছা, এই যে এগুলোই আপনাকে মুসা আকন্দকে মনে করিয়ে দিবে। পরবর্তী সময়ে আপনার কৈশোর তারুণ্য পার হয়ে যখন আপনার কর্মজীবনে আসলেন, এখন আপনি সম্ভবত রাজশাহী বেতারে আছেন। জি, আমি রাজশাহী বেতারে একজন সংবাদ পাঠক হিসেবে আছি। আচ্ছা, তো কণ্ঠের জন্য কি আলাদা করে কোনো কাজ করতে হয়? কণ্ঠ নির্মাণের জন্য কাজ করতে হয় বলতে উচ্চারণগুলো চর্চা করতে হয়। যেমন সব শব্দের উচ্চারণ তো আমরা জানি না, আমরা শিখি প্রতিদিনই। তো যে শব্দের উচ্চারণগুলো নতুন লাগে সেগুলো প্র্যাকটিস করতে হয়। অনেক উচ্চারণ কিন্তু সহজেই উচ্চারণ করা যায় না, এটা প্র্যাকটিস করে এটাকে কি বলে যে স্মুথ করতে হয়, এইরকম আর কি। আর কণ্ঠ ভালো করার কোনো কলাকৌশল আছে কিনা, মানে কণ্ঠস্বরের যে ব্যাপার, এটা আমি ঠিক জানি না। তবে চর্চা করতে হবে, উচ্চারণ শিখতে হবে এবং কথা বলার প্র্যাকটিসটা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা কৌশল। আপনি কি প্রথমবার ইন্টারভিউ দিয়ে রাজশাহী বেতারে টিকে গেছেন এরকম কিছু? রাজশাহী বেতারে আসলে অনেকবার অডিশন দিতে হয়েছে, কারণ ঠিক জানি না আমি। হয়তো আমি গল্পটা যদি একটু আমাদেরকে জানান। ওই যে যখন রেডিও শুনতাম তখন থেকেই খুবই অবাক হতাম ছোটবেলায় যে রেডিওর মতো একটা ছোট্ট বাক্স, এইখানে এতগুলো মানুষ কিভাবে ঢুকে কথা বলে, এত সুন্দর করে কথা বলে এবং ভুল করে না, সাধারণত ভুল করে না। তো আমার কাছে আশ্চর্য লাগতো। ওই ভালো লাগা থেকেই এই যে বেতারে যাওয়া। প্রথম যখন গিয়েছিলাম বেতারে তখন তো আমি ঢুকতে পারিনি ভেতরে, মানে আমাকে কেপিআই এলাকা আমাকে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে আমি খোঁজ রাখতাম, রেডিও শুনতাম। একসময় শুনলাম যে এইখানে হচ্ছে অনুষ্ঠান ঘোষক ঘোষিকা তাদের অডিশন নিবে আর কি। তো আবেদন করলাম, প্রথমবার হয়নি, দ্বিতীয়বার হয়নি, তৃতীয়বারও সম্ভবত হয়নি, চতুর্থবারের বেলায় এসে অডিশন দিয়ে আমি তালিকাভুক্ত হতে পেরেছি। আচ্ছা, প্রতিবারই যখন আপনি মানে ব্যর্থ হচ্ছিলেন, আপনার মধ্যে কি অনাগ্রহ কাজ করছিল নাকি আরো স্পৃহা বাড়ছিল যে আমাকে আরো প্রস্তুত হয়ে আসতে হবে? প্রথম 2-3-4 দিন হয়তো খুব খারাপ লাগতো যে না, এগুলো আর করব না। আমি অনেক আগে থেকেই একটা ব্যাগ বহন করি এবং সেখানে উচ্চারণ অভিধানটা থাকে, মানে আমি ওই সময় থেকে প্র্যাকটিসটা করি। তো 2-3-4 দিন হয়তো খুব খারাপ লাগতো, মানে লাগে আর কি, এরকম মনে হয়েছে আমার। তারপরে আবার শুরু করতাম যে না, থেমে যাওয়া যাবে না, এটা অব্যাহত রাখতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা করলে মানে এটা হুট করে হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার না, দীর্ঘ একটা সময় ধরে, দীর্ঘ সময় আমরা এটাকে সাধনা বলতে পারি নিঃসন্দেহে। এখনকার ছেলে মেয়েরা যারা আমরা আছি তারা আসলে আরজে হতে চায়, উপস্থাপক হতে চায়, নিউজ প্রেজেন্টার হতে চায়, কিন্তু তাদের মধ্যে একটা
ব্যতিব্যস্ত অবস্থা পরিলক্ষিত হয় আর কি, যে একবার দুইবার চেষ্টা করলাম, হলো না, তারপর এটা বাদ দিয়ে দেয়। থেমে যাওয়া উচিত না, কারণ সফলতা কখন আসবে এটা কেউ বলতে পারে না। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। অনেক সময় হয় কি যে খুব ভালো করছেন আপনি, কিন্তু হয়তো ফলাফলটা আসছে না, একটু দেরি হতে পারে, তাই বলবো থেমে যাওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার পরিবারের সবাই কি এরকম সুন্দর করে কথা বলে? আমার আব্বা মা খুবই নিরীহ মানুষ, সবসময় আশা দিতেন, ভরসা দিতেন এবং বলতেন ভালো কিছু হবে। আমার ছোট বোন, ইমিডিয়েট ছোট আর কি, সেও খুব ভালো করে কথা বলে। সে হচ্ছে 38তম সাধারণ শিক্ষা ক্যাডারে সে হচ্ছে গেজেটেড হয়েছে, শিক্ষকতা করছে। সেও খুব ভালো করে কথা বলে। আপনি যখন বেতারে হচ্ছে ঘোষণা দেন, সেই ঘোষণাটা কিরকম থাকে বা কেমন থাকে আমাদেরকে একটু। আমরা তো নিউজ নিয়ে কাজ করি, আমাদের শুরুটা হচ্ছে এরকম: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার রাজশাহী, স্থানীয় সংবাদ পড়ছি মেহেদি তাম। এটা দিয়ে মনে হচ্ছিল আমি বেতার শুনছি আর কি, এরকম করে শুরু হয়। তারপরে নিউজগুলো থাকে, বোর্ড থাকে একটার পর একটা, সবশেষে আবহাওয়া থাকে। এ তো খবর শেষ হয়ে গেল। যখন রিয়েল লাইফে মানুষের সাথে দেখা হয়, যারা রেডিওতে আপনার সেই ঘোষণাটা, সংবাদটা শুনছে, যখন মুখোমুখি দেখা হয়, তখন কি মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখতে পান? সব রকম অভিজ্ঞতাই আছে। যেমন অনেকেই অনেকেই তো বলে যে এই তোমাকে তো রেডিওতে খবর পড়তে দেখলাম, খুব ভালো লাগলো। তারা বোঝে ব্যাপারটা। আবার কেউ কেউ এরকমও বলে যে কি সব করে বেড়াচ্ছ দেখছি এখানে ওখানে। তখন একটু অবাক হই যে কি সব করে বেড়াচ্ছি। আমি শেয়ার করি না সাধারণত ফেসবুকে, তো যখন করি তখন তো কেউ, আমার যারা ফ্রেন্ড লিস্টে আছেন বা আমার আশেপাশে যারা, তারা দেখেন। তো কেউ কেউ আবার খুবই খারাপভাবেই দেখেন আর কি, যে এটা কোনো কাজ হলো বা এটা তো গুরুত্বপূর্ণ কিছু না, এরকম। আমি এগুলো নিয়ে মন খারাপও করি না বা খুব যে আমার আনন্দ হয় তাও না। আমি বরাবরই চেষ্টা করি, আমার যখন শিডিউল থাকে আমি খুবই ফ্রেশ মেন্টালিটি নিয়ে সুন্দর করে যেন খবরটা উপস্থাপন করতে পারি, যেন শ্রোতারা এক শোনাতেই বুঝে উঠতে পারেন যে আমি ঠিক কোন সংবাদটা তাদের কানে পৌঁছে দিচ্ছি, এরকম আর কি। আপনি খুব ভালো আবৃত্তিও করে থাকেন। আমরা যদি দু একটা আবৃত্তি আপনার কাছ থেকে শুনতে পারতাম। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে, মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। কি দুর্দান্ত! আপনি যে কণ্ঠের উঠানামার যে ব্যাপারটা, একেবারে হাই স্কেলে গিয়ে তারপর ধীরে, এখনো শেষ হয়নি সেই গল্পটা, এটা তো একটা নান্দনিক কারুকাজ। এটার জন্য কি আলাদা করে চর্চার প্রয়োজন হয়? একটু কনসাস থাকতে হয়, সচেতন থাকতে হয় যে আমি সব সময় যদি একই পিচে কথা বলি তাহলে তো সেটা সুন্দর শোনাবে না। তো কখনো আপার পিচে, কখনো লোয়ার পিচে, এরকম আর কি। মানে যেন আমাকে উনি বুঝতে পারেন যে আমি ঠিক কোন অনুভূতিটা প্রকাশ করার চেষ্টা করছি।
এই জন্য। আর এটা তো একটা ত্রিভুজ প্রেমের কবিতা, দুঃখেরই তো ব্যাপার যে বিয়েটা হলো না, এই যে ব্যাপারটা, তো ওই রকম ভাবে একটু চেষ্টা করা আর কি। কেন যেন মনে হচ্ছে আপনার কাছ থেকে আরো কবিতা শুনি, যদি সম্ভব হয়। শোনা যায়। শার্দুল সজল নামে একজন কবি আছেন, উনার একটা চমৎকার কবিতা আছে, প্রেমের কবিতা। এটা আবার সুন্দর প্রেমের কবিতা আর কি। কবিতার নাম হচ্ছে আজন্ম তোমার প্রতি। তোমাকে যখন সাজাই তখন শুধু সাজাতে ইচ্ছে করে। বিশ্বাস করো, ওই আকাশের তারাগুলো দুহাতে সাজালেও এত সুন্দর হতো না যত বেশি সুন্দর তুমি। তোমার চোখ, ওই ঠোঁট জুড়ে যে হাসির ঔজ্জ্বল্য ঝরে পড়ে, তা দিয়েই নাকি এই পৃথিবী প্রতিদিন আলোর দিকে যাত্রা করে। সবাই বলে দিন, কিন্তু আমি তো জানি তোমার হাসি ছাড়া একটি রাতও ভোর হবে না, ফুল ফুটবে না কোনো বাগানে। এত বেশি প্রাণ কোথায় পেলে, কোথায় কিভাবে রাখি এখন হৃদয় আসনে বিকশিত এক পৃথিবীর সমস্ত গোলাপ, সমস্ত সুন্দর তুমি। তোমাকে ভাবতেই আমি পবিত্র যেন, কোনো দুঃখ ক্লেদ থাকে না যেন। কি এক উন্মাদনায় এই মন প্রাণ ভরে ওঠে, বলে বোঝাতে পারবো না। তোমাকে যখন সাজাই আমার মন ভরে না। চমৎকার, আসলে সুন্দর প্রেমের কবিতা। সুন্দর প্রেমের কবিতা। প্রেমটাকে আপনি আসলে কিভাবে সুন্দর অসুন্দরের মধ্যে পার্থক্য করবেন? প্রেম সবসময় সুন্দর, প্রেম সবসময় সবসময় সুন্দর। তবে হয় কি যে আমরা তো জীব, অনেক সময় প্রেম না পেলে মনে করি যে এই প্রেমটা সুন্দর থাকলো না। আসলে পাওয়া না পাওয়ার সাথে প্রেমের সৌন্দর্য বা অসৌন্দর্য এগুলো নির্ভর করে না। যেমন আমি অনেক আগে একটা কাব্যগ্রন্থ পাণ্ডুলিপি কমপ্লিট ছিল, কথাও হয়েছিল, যদিও সেটা প্রকাশ করা হয়নি। 21 সালে তো আসলে বইমেলা হয়নি করোনার কারণে, তো যে কারণে ওই সময়ে করার কথা ছিল। যদি কখনো বই করতে হয় তাহলে ওই কথা বলে নিব, যেন লেখা থাকে যে অমর 21শে গ্রন্থমেলা 2021, এটাই যেন ছাপা থাকে বইতে। যাই হোক, তো বইয়ের নামও হচ্ছে ঠিক করে ফেলেছিলাম, সেটা হচ্ছে বইয়ের নাম নীরবতা না। কখনো কখনো সব মানে নৈশব্দও কিন্তু কথা বলে, সেটা শব্দের চাইতে আরো গভীর। ভাবছি এটা বলা ঠিক হবে কিনা। না, শুনতে চাই আমরা। না বলে যদি পৃথিবী থেকে চলে যাই, সেটা তো মানে কামিয়াবি হলো না। আমার মনে হয় যে কথাগুলো আমি বলতে চাই, বলার মতো কাউকে পাচ্ছি না, আমি সবগুলো কথা মানে সব ব্যথা পৃথিবীতে রেখেই তারপর বিদায় নিতে চাই। যে দুঃখটা কাউকে দেখাতে পারিনি, যে কথাটা কাউকেই বলা হয়নি, সেই না বলা কথা, না দেখানো দুঃখটাও আমি পৃথিবীতে রেখে যেতে চাই। এই পৃথিবীর দুঃখ নিয়ে আমি অন্য কোথাও নিয়ে যেতে চাই না। আচ্ছা, একটা কবিতা শুনি। অবশ্যই। হঠাৎ খবর পাই বাঁশবনে পাখিদের কলকাকলিতে নয়, কনস্ট্রাকশন সাইটে রড সিমেন্ট কংক্রিটের শব্দে আমার রজনী ভোর হয়ে যায়। আমার রজনী ভোর হয়ে গেল, ভোর হয়ে যাক, কারণ সব প্রেমেই মিলনে মধুর মতো বিষ আস্বাদনের প্রয়োজন থাকে না। কিছু প্রেমে বিরহে বিষের মতো অমৃত লাভেরও দরকার থাকে। কিছু প্রেমে বিরহে বিষের মতো অমৃত লাভেরও দরকার থাকে। চমৎকার, আসলেও তাই। একজন বিখ্যাত মানুষ বলেছিলেন, প্রেম মিলনে ম্লান, বিরহে গভীর। কবি হেলাল হাফিজ বলেছিলেন যে অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে, মূলত এই প্রেম মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল। আসলেই তাই। অনেক অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে কবিতা শুনে। আপনার বেতারের যে উপস্থাপনা করেন তার কিছুটা ঢং আমরা শুনলাম। আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি, যেহেতু আমাদের সময় সীমিত।
যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আপনার শ্রোতাদের উদ্দেশ্যে, পাঠকদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে বলতে পারেন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো একদিন হয়তো আপনার সাথে আমরা আড্ডা দিব, কবিতা শুনবো, নীরবতার যে নৈশব্দের যে একটা প্রগাঢ়তম শব্দ আছে সেটা আমরা জানবো। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি কালের কণ্ঠের এই বিশেষ আয়োজন সাহিত্য আড্ডা থেকে। আগামী পর্বে, আগামী দিনে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আসসালামু আলাইকুম।